স্মল ফাইন্যান্স ব্যাংক। ফোনের মডেলের ক্ষেত্রে যেরকম বিভিন্ন রকমের ভার্সন হয়, যথা নর্মাল ভার্সন, অ্যাডভান্স ভার্সন, লাইট ভার্সন। যেমন আইফোন 16 এর ক্ষেত্রে আইফোন 16 হলো নর্মাল ভার্সন, 16 প্রো হলো অ্যাডভান্স ভার্সন, আর 16E হলো লাইট ভার্সন। সেই রকমই ব্যাংকিং সার্ভিসের দিক থেকেও বিভিন্ন রকমের ভার্সন আছে, যথা নর্মাল ব্যাংক, অ্যাডভান্স ভার্সনের ব্যাংক, লাইট ভার্সনের ব্যাংক। যেমন নর্মাল ভার্সনের ব্যাংক হলো সমস্ত পাবলিক ব্যাংক, প্রাইভেট ব্যাংক, ফরেন ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, এক কথায় যে সমস্ত কমার্শিয়াল ব্যাংক আছে সেইগুলো। আর এই সমস্ত ব্যাংকের অ্যাডভান্স ভার্সন হলো ইউনিভার্সাল ব্যাংক। আর এই যে কমার্শিয়াল ব্যাংকগুলো বললাম, এর লাইট ভার্সন হলো এই স্মল ফাইন্যান্স ব্যাংক। ফোনের ক্ষেত্রে যেরকম নর্মাল ভার্সনের থেকে লাইট ভার্সনে ফিচার্স এর কমতি থাকে, সেই রকমই স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে নর্মাল কমার্শিয়াল ব্যাংকের মতন সুযোগ সুবিধা তো সবই পাওয়া যায়, কিন্তু ফিচার্স বা সুবিধার ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে। এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো কমার্শিয়াল ব্যাংকের মতন একই রকম সুযোগ সুবিধা দেয়। যেমন পাবলিক বা কোম্পানি ওই স্মল ফাইন্যান্স ব্যাংকে ডিমান্ড ডিপোজিট করতে পারে, টাইম ডিপোজিট করতে পারে, সেখান থেকে লোন বা ক্রেডিট নিতে পারে। ওই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো নিজেদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডও ইস্যু করতে পারে। কিন্তু এই ব্যাংকগুলো আকারে ছোট আর অন্যান্য পাবলিক বা প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর মতন অত পপুলার নয়। এই জন্য আমরা এই ব্যাংকগুলোর সম্পর্কে তেমন কিছু জানতেও পারি না। আমি কিছু স্মল ফাইন্যান্স ব্যাংকের উদাহরণ দিই, তোমরা হয়তো নাম শুনলে বুঝতে পারবে যে হ্যাঁ, এইরকম একটা ব্যাংক আছে। যেমন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, AU স্মল ফাইন্যান্স ব্যাংক, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। এইরকম ফিচার্সের ভিত্তিতে নর্মাল কমার্শিয়াল ব্যাংকের থেকে এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোর কমতি কোথায়? এইগুলোতে কমতি হলো নর্মাল কমার্শিয়াল ব্যাংকে টোটাল যত লোন স্যাংশন করে তার ভেতর 40% PSL ক্যাটাগরিতে দিতে হয়, মানে প্রাইমারি সেক্টর লেন্ডিং করতে হয়। কিন্তু এই স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে বলা আছে যে এই ছোট ব্যাংকগুলো অর্থাৎ এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো টোটাল যত লোন স্যাংশন করবে তার 75%ই হবে PSL ক্যাটাগরির লোন। এছাড়া এই স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে লিমিটেশন আছে যে টোটাল যতগুলো লোন স্যাংশন করবে তার ভেতর 50% লোনেরই অ্যামাউন্ট 25 লাখের কম হতে হবে। মানে ধরলাম একটা স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে, সেটা বছরে হয়তো 2000 খানা লোন দেয়, তাহলে এই 2000 খানা লোনের ভেতর 1000 খানা লোনের অ্যামাউন্ট হবে 25 লাখের কম। এছাড়া এই স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে আরো একটা বিষয় আছে, টোটাল যত ব্রাঞ্চ খুলবে তার 25% ব্রাঞ্চ রুরাল এরিয়াতে খুলতে হবে। তো এই সমস্ত কিছু কন্ডিশনের জন্য এগুলি নর্মাল ওই কমার্শিয়াল ব্যাংকগুলোর মতন অত পপুলার নয়। আর পপুলার না হওয়ার আরো একটা কারণ আছে, ওই সমস্ত কমার্শিয়াল ব্যাংক প্রায় সেই স্বাধীনতার সময় থেকে রয়েছে, কিন্তু এই স্মল ফাইন্যান্স ব্যাংকের জন্ম হয় 2016 সাল থেকে। বর্তমানে ভারতে টোটাল 11টা স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে। কি কি আমি একটু নাম বলি। ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক, AU স্মল ফাইন্যান্স ব্যাংক, স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক, জন স্মল ফাইন্যান্স ব্যাংক, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক আর ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। এর ভেতর সব থেকে পুরনো হলো ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক। এটা তৈরি হয় 2016 সালের 24শে এপ্রিল। এর হেডকোয়ার্টার জলন্ধরে, পাঞ্জাবের জলন্ধর। আর লেটেস্ট যে স্মল ফাইন্যান্স ব্যাংক সেটা হলো ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা 2021 সালে তৈরি হয়। এবার এই স্মল ফাইন্যান্স ব্যাংক তৈরি হওয়ার পেছনে ছোট্ট একটু হিস্ট্রি আছে, আমি একটু বলি। একটা শব্দ আছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যার খুব সিম্পল অর্থ হলো মানুষজনকে ব্যাংকিং সার্ভিসের সাথে জুড়ে দেওয়া। এবার এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করার জন্য বা ভারতের মানুষজনকে ব্যাংকিং সার্ভিসের সাথে জোড়ার জন্য সেই স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়, যার ভেতর বিভিন্ন প্রাইভেট ব্যাংকের ন্যাশনালাইজেশন পড়ে, রিজিওনাল রুরাল ব্যাংকের কনসেপ্ট আনা হয়, কোঅপারেটিভ ব্যাংকের কনসেপ্ট আনা হয়। 1991 খ্রিস্টাব্দে LPG পলিসি আসে, তারপরে বিভিন্ন রকম ব্যাংকের প্রতিষ্ঠা হয়। এখন এইরকম বিভিন্ন কাজবাজ করেও আলটিমেটলি গিয়ে দেখা যায় যে ভারতের একটা বড় অংশের মানুষজন ব্যাংকিং সার্ভিস থেকে ডিটাচড। তো ওই সমস্ত মানুষজনকে কিভাবে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভেতর আনা যাবে তা নিয়ে 2013 খ্রিস্টাব্দে একটা কমিটি তৈরি হয়, নচিকেত মোর কমিটি। এখানে আমাদের দুটো কমিটির নাম আসবে, নচিকেত মোর কমিটি আর উষা থ্রোট কমিটি। তো কিভাবে আসে এক এক করে বলি। 2013 সালে RBI তে যে বোর্ড অফ ডাইরেক্টররা ছিল তাদের ভেতর একজন মেম্বার ছিলেন নচিকেত মোর। তার তত্ত্বাবধানে ওই 2013 সালে একটা কমিটি তৈরি হয়, নচিকেত মোর কমিটি। কিসের জন্য তৈরি হয়? ভারতের এই যে একটা বড় অংশের মানুষজন এখনো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভেতর আসেনি, এর পেছনে কারণ কি সেটা স্টাডি করার জন্য। আর এই কমিটিটার একটা বড় নাম রয়েছে, সেটা কি? নচিকেত মোর কমিটি অন কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফর স্মল বিজনেসেস এন্ড লো ইনকাম হাউসহোল্ডস। তো যাই হোক, এই কমিটিটা কিছু রিসার্চ করে একটা রিপোর্ট দেয়। ওই রিপোর্টে বলা হয় যে ভারতের যে অংশের মানুষ এখনো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আসেনি, মানে যারা এখনো ব্যাংকিং সার্ভিসের সাথে যুক্ত নয়, তাদের বেশিরভাগটাই হলো লো ইনকাম পিপল, মানে যাদের আয় খুবই কম আর যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে খায়।
তাদের বেশিরভাগই চায় না যে ব্যাংকের ওই বিভিন্ন কাগজপত্রের ঝামেলায় তারা যায়। নর্মাল কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে, সে পাবলিক ব্যাংক হোক, প্রাইভেট ব্যাংক হোক, রিজিওনাল রুরাল ব্যাংক হোক, যে কোনো ব্যাংকের ক্ষেত্রেই টাকা পয়সা ট্রানজাকশন করতে গেলে বা লোন নিতে গেলে বিশাল বিশাল কাগজপত্রের প্রয়োজন। এখন যে সমস্ত মানুষের ইনকাম এমনিই কম, এছাড়াও আরো প্রচুর মানুষজন আছে যারা ব্যাংকের ওই সমস্ত কাগজপত্রের ঝামেলায় খুব একটা যেতে চায় না। আর এই যে সমস্ত লোকজনের কথা বললাম, এদেরকে কোনো কমার্শিয়াল ব্যাংক এসে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে সেই রকম কোনো ব্যাংকও করতে চায় না। কারণ কোনো কমার্শিয়াল ব্যাংক ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য একজন ব্যক্তিকে হয়তো খুব কম রেটে লোন দিল। এখন খুব কম রেটে লোন দিতে গেলে সেটা ব্যাংকের লস হয়ে যাবে। লস হোক বা না হোক, প্রফিট তো আর হবে না। এছাড়া ওই ব্যাংকটা কোনো প্রত্যন্ত গ্রামে গিয়ে যদি তাদের ব্রাঞ্চ খোলে, তাহলে সেই ব্রাঞ্চ চালানোর জন্য যে খরচ হচ্ছে সেই খরচের টাকাও সেখান থেকে উঠবে না। এই জন্যই বড় বড় কমার্শিয়াল ব্যাংকগুলো ওই সমস্ত লোকেদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ঝামেলায় যেতেও চায় না। তো আলটিমেটলি সলিউশন হিসাবে নচিকেত মোর কমিটি একটা রেকমেন্ডেশন দেয়। নচিকেত মোর কমিটি বলে যে নতুন টাইপের একটা ব্যাংক স্থাপন করতে হবে, যেটাকে বলা হবে ডিফারেন্সিয়েটেড ব্যাংক, যারা স্পেশালি ওই টাইপের লোকজনদেরই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভেতর আনবে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে ক্রেডিট বা লোনের মাধ্যমে। আর এই ডিফারেন্সিয়েটেড ব্যাংক দুই টাইপের ব্যাংক খোলা হবে, একটা হলো স্মল ফাইন্যান্স ব্যাংক আর একটা হলো পেমেন্টস ব্যাংক। নচিকেত মোর কমিটি একটা স্টাডি করে দেখে যে ওই সময় অর্থাৎ 2013 সালে ভারতে প্রচুর ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন রয়েছে। এবার এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কি? এগুলো ছোটখাটো প্রাইভেট কোম্পানি যারা পাবলিককে ছোট ছোট আকারের লোন দেয়, 10,000, 20,000, 50,000, 35,000 এইরকম অ্যামাউন্টের লোন দেয়, যে অ্যামাউন্টের লোন নর্মালি কোনো কমার্শিয়াল ব্যাংকে গেলে পাওয়া যায় না। ছোট ছোট কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে যারা মানুষজনকে এই সমস্ত লোন প্রোভাইড করে। আর এই জন্য ওই নচিকেত মোর কমিটি রেকমেন্ড করে যে ওই যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো রয়েছে, অর্থাৎ ছোটখাটো যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে, তাদেরকে যদি ব্যাংকিং লাইসেন্স দেওয়া যায়। ওই সমস্ত লোক যারা ব্যাংকিং সার্ভিসের সাথে পরিচিত না, তারা কিন্তু ওই ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটের উপর ভরসা করে। সেক্ষেত্রে ওই ইনস্টিটিউট গুলোকে যদি ব্যাংকিং লাইসেন্স দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে ইনডাইরেক্টলি বলা যাবে যে এই সমস্ত মানুষজন ভারতের ওই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভেতরে চলে এসেছে। এবার নচিকেত মোর কমিটির ওই রিকমেন্ডেশনের কথা মাথায় রেখে 2014 সালের নভেম্বর মাসে আরবিআই একটা গাইডলাইন পাবলিশ করে, মানে একটা নোটিশ জারি করে যে ভারতে যত এনবিএফসি রয়েছে অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা যত মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট রয়েছে অথবা যে সমস্ত লোকাল এরিয়া ব্যাংক রয়েছে, তারা চাইলে কমার্শিয়াল ব্যাংকের লাইসেন্স পেতে পারে। তবে ওই কমার্শিয়াল ব্যাংকের লাইসেন্স ছোট ভার্সনের হবে, অর্থাৎ স্মল ফাইন্যান্স ব্যাংক হবে। এক কথায় আরবিআই একটা সার্কুলার জারি করে যে কেউ যদি চায় স্মল ফাইন্যান্স ব্যাংক হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এবার এর পরে গিয়ে দেখা যায় যে টোটাল 72টা ইনস্টিটিউশনের অ্যাপ্লিকেশন পড়েছে যারা স্মল ফাইন্যান্স ব্যাংক হতে চায়। এবার এই 72টা অ্যাপ্লিকেশন তো পড়লো, সবাইকে তো আর ব্যাংকিং লাইসেন্স দেওয়া যাবে না। তো কাকে কাকে ব্যাংকিং লাইসেন্স দেওয়া যাবে, আর এই স্মল ফাইন্যান্স ব্যাংকের কাজ বা প্রিন্সিপাল কেমন কি হবে, রেগুলেশন কিভাবে হবে, তার জন্য আরেকটা কমিটি তৈরি হয়, সেটা হলো উষা থ্রোট কমিটি। উষা থ্রোট কমিটি তৈরি হয় 2015 সালে জানুয়ারি মাসে। উষা থ্রোট কমিটি বলে যে এই সমস্ত যে অ্যাপ্লিকেশন পড়েছে, এদের ভেতর যে সমস্ত ইনস্টিটিউটের ব্যাংকিং আর ফাইন্যান্সে মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তাদেরকেই শুধুমাত্র এই স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স দেওয়া যেতে পারে। এছাড়া উষা থ্রোট কমিটি আরো বলে যে এর ভেতর যে সমস্ত ইনস্টিটিউট 2013 সালের কোম্পানিজ অ্যাক্টে রেজিস্ট্রেশন করা আছে, তাদেরকেই ব্যাংকিং লাইসেন্স দেওয়া যাবে। এছাড়া আরো বলা হয় যে ওই ইনস্টিটিউট গুলো পাবলিক লিমিটেড কোম্পানিতে রেজিস্টার্ড থাকতে হবে, মানে স্টক মার্কেটে ওই সমস্ত কোম্পানির নাম থাকতে হবে, মিনিমাম ক্যাপিটাল হতে হবে 200 কোটি টাকা। এইরকম আরো বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া দিয়ে ওই উষা থ্রোট কমিটি আরবিআই কে 10টা ইনস্টিটিউটের নাম রেকমেন্ড করে। আর সেই হিসাবে 2015 সালের 17 সেপ্টেম্বর আরবিআই ওই 10টা ইনস্টিটিউটকে ব্যাংকিং লাইসেন্স দেওয়ার কথা বলে। ওই যে 10টা ইনস্টিটিউট, সেই 10টা ইনস্টিটিউটের নাম এইখানে লিখেছি। কোন কোন ইনস্টিটিউট আসছে একটু পরে। তো যাই হোক, এইভাবে ইনিশিয়ালি 10টা ইনস্টিটিউটকে স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স দিয়ে দেওয়া হয়। আর সেই হিসাবে 2016 সালের 24শে এপ্রিল প্রথম স্মল ফাইন্যান্স ব্যাংকের প্রতিষ্ঠা হয়, ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক। এটা স্মল ফাইন্যান্স ব্যাংক হওয়ার আগে একটা লোকাল এরিয়া ব্যাংক ছিল, পাঞ্জাবের জলন্ধরে ছিল ক্যাপিটাল লোকাল এরিয়া ব্যাংক। এখন এই ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক প্রতিষ্ঠা হলো, তারপর ধীরে ধীরে এই সবগুলোই প্রতিষ্ঠা হয়ে যায়। ফার্স্ট ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংকের প্রতিষ্ঠা হয়, তারপরে প্রতিষ্ঠা হয় ইকুইটা স্মল ফাইন্যান্স ব্যাংক চেন্নাইতে, তারপরে প্রতিষ্ঠা হয় সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। আর এইভাবে পরপর সবকটাই আসে, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংক, এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক, জন স্মল ফাইন্যান্স ব্যাংক। 2016 আর 17 এই 2 বছরে এই 10টা স্মল ফাইন্যান্স ব্যাংকের প্রতিষ্ঠা হয়।
তারপর 2021 সালে গিয়ে আরো দুটো স্মল ফাইন্যান্স ব্যাংকের প্রতিষ্ঠা হয়, একটা হলো শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক আর একটা হলো ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। ফলে 2021 সালের পরে গিয়ে দেখা যায় যে ভারতে টোটাল স্মল ফাইন্যান্স ব্যাংকের সংখ্যা 12টা। তারপর 2024 সালে গিয়ে এই যে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক ছিল এটাকে AU স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া হয়। আর এই জন্য বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ভারতে টোটাল স্মল ফাইন্যান্স ব্যাংকের সংখ্যা 11। এর ভেতর সব থেকে বড় স্মল ফাইন্যান্স ব্যাংক হলো AU স্মল ফাইন্যান্স ব্যাংক। পুরো ভারত জুড়ে এর প্রায় 1000-এরও বেশি ব্রাঞ্চ রয়েছে। এর হেডকোয়ার্টার জয়পুর, রাজস্থানের জয়পুরে। এবার এই স্মল ফাইন্যান্স ব্যাংকের ভেতর ছোট্ট একটা ইনফরমেশন আমি দিই। এই যে বললাম 2021 সালে শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক এসেছিল, এই ব্যাংকটা এসছে একটা কোঅপারেটিভ ব্যাংক থেকে। যেমন এই ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক 2016 সালের আগে একটা লোকাল এরিয়া ব্যাংক ছিল। তো সেই হিসাবে বলা যায় যে প্রথম লোকাল এরিয়া ব্যাংক যেটা স্মল ফাইন্যান্স ব্যাংকে কনভার্ট হয়েছে বা ট্রানজিশন হয়েছে সেটা হলো ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক। সেই রকমই ফার্স্ট কোঅপারেটিভ ব্যাংক যেটা স্মল ফাইন্যান্স ব্যাংকের ট্রানজিশন হয়ে গেছে সেটা হলো শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক। 2021 সালের আগে পর্যন্ত এর নাম ছিল শিবালিক মার্চেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। তো এই হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক। এরপর পেমেন্ট ব্যাংক সম্পর্কে এর পরের দিন গিয়ে আমরা বলবো।